বিরতির পর স্বাগত। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আজ তৃতীয় দিন। আজ নাগাল্যান্ডে রয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। তারপরে সেই যাত্রা চলে আসবে অসমে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অসম একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং তাতে প্রভাব ফেলতে এবার নাগাল্যান্ড থেকে সরাসরি সেই যাত্রা চলে যাবে অসমে এবং সেই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা কি থাকবেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রায়? যথেষ্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ 24-এর আগে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা। একেবারে রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য রয়েছে অসম এবং সেই আসামেই আসতে চলেছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। সেখানে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতি নিয়ে কিন্তু এক প্রকার কানাঘোষা শুরু হয়েছে এবং সে বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ডের ফোনিং বার্তালাপে কি বলেছেন কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম, শুনুন। যখন যাত্রা শুরু হয়েছিল তখন সভাপতি আশিস কুমার সাহা এবং সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন গিয়েছিলেন ওপেনিং এর দিন এবং ত্রিপুরা থেকে যাত্রাতে অংশগ্রহণ করা হবে আপনার কয়েকদিনের মধ্যে 21 বা 22 তারিখে, যেটা আসামে যখন যাত্রা ঢুকবে তখন গুয়াহাটিতে গিয়ে আমাদের ত্রিপুরা থেকে প্রায় 200 জনের একটা প্রতিনিধি ওইখানে ভারত জোড়ো যাত্রায় যাবেন। তার প্রস্তুতি চলছে অলরেডি। ডেটটা এখনো ফিক্সড হয়নি, কারণ খুব সম্ভবত 22শে জানুয়ারি হতে পারে। এখান থেকে বিভিন্ন নেতৃত্বরা যাবেন, প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে সিডব্লিউসি মেম্বার, এরপর অন্যান্য প্রদেশ কংগ্রেসের পদাধিকারী, নেতাকর্মী যারাই আছেন, সমস্ত ফন্টাল, মহিলা, ছাত্র, যুব সবাই যাবেন। যেহেতু এখনো নর্থ ইস্টেই রয়েছে, তাহলে আপনাদের কোনো নেতৃত্ব নেই কেন? না, নেতৃত্ব তো গিয়ে আসলো, বললাম না 14 তারিখ যখন নর্থ ইস্ট থেকে ওপেনিং হয় মণিপুর থেকে, তখন তো ছিল আমাদের এই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিধায়ক সুদীপ রায় বর্মন, ওনারা তো ছিলেন নর্থ ইস্টের সমস্ত প্রদেশ সভাপতি, সিডব্লিউসির মেম্বার, যারা সিএলপি লিডার প্রত্যেকেই ছিলেন। ওনারা ওপেনিং করে এখানে আসছেন। আবার আমাদের থেকে ত্রিপুরা থেকে একটা প্রতিনিধি দল যাবে 200 জনের, ওইটার প্রস্তুতির জন্য আমরা এখানে ওনারা ঘুরে এসছেন, আবার যাবেন। আর এবারের আপনারা শুনলেন কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহানের বক্তব্য। ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে আমরা সরাসরি কথা বলেছি প্রদেশ কংগ্রেস নেতাদের সাথে। মূলত এই ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী 24 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই ন্যায় যাত্রা নাগাল্যান্ডে রয়েছে আর কিছুদিনের মধ্যেই অসমে এসে পৌঁছাবে সেই যাত্রা। কি মনে হয় 24-এর আগে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই যাত্রা কি কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? দেখো অঙ্কিতা, লোকসভার আগে যদি বলি, এই দেশকে একসূত্রে বাঁধার জন্য ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছিল। আমরা যদি এর আগের কথা বলি, দেশকে একসূত্রে বাঁধার জন্য কংগ্রেস ভারত জোড়ো যাত্রা শুরু করেছিল, কিন্তু সামনেই রয়েছে লোকসভা। এবার তার কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং এবারে সেই যাত্রার নামকরণ করা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। গতবার, অর্থাৎ আমরা গত বছরের কথা যদি বলি, ভারত জোড়ো যাত্রা, যে যাত্রা গোটা দেশ জুড়ে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল, 150 দিনে রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলেন, পা মিলিয়েছিলেন, সঙ্গে ছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবারে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট এবং লোকসভা ভোটের আগে যদি জমি পুনরুদ্ধার করতে হয় বা নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয়, যদি কিছুটা হলেও নিজেদের শক্তি বৃদ্ধি করতে হয়, তাহলে একমাত্র এই মুহূর্তের উপায় হচ্ছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, যার দ্বিতীয় নামকরণ বা দ্বিতীয় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যাত্রা। এছাড়া কিন্তু কংগ্রেসের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আর তেমন কোনো বড়সড় কর্মসূচি নেই। এই এক এবং একমাত্র কর্মসূচির মধ্য দিয়ে কংগ্রেস পারবে চাইলে যে আগামী দিনে তাদের যে জায়গা জমি সেটাকে শক্ত করতে বা পুনরুদ্ধার করতে। এবার 14 তারিখ থেকে যে কথা বলছিলাম, যে শুরু হয়ে গেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং এবারের কি টার্গেট, না এবারে পূর্ব থেকে পশ্চিমের দিকে টার্গেট রয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার। উত্তর পূর্ব ভারত থেকে শুরু হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা, মণিপুর থেকে শুরু হলো গত 14 তারিখ থেকে, অর্থাৎ আজকের সেই যাত্রা তৃতীয় দিনে এসে পা দিয়েছে। তৃতীয় দিনে আজকের সেই যাত্রা রয়েছে নাগাল্যান্ডে এবং এই যাত্রার মধ্য দিয়েই বিভিন্ন লোকের অভিযোগ শুনছেন, সাধারণ মানুষের অভিযোগ, অভাব অভিযোগের সমস্যা শুনছেন রাহুল গান্ধী নিজে।
এবং আমরা আজকে ফোন করেছিলাম কংগ্রেসের নেতা শাহজাহান ইসলামকে। তিনি জানিয়েছেন যে ন্যায়যাত্রা যেদিন শুরু হলো সেই দিনে অর্থাৎ যেদিন মণিপুরে রাহুল গান্ধী এসে পৌঁছালেন, সেই থৈবাল থেকে যাত্রা শুরু হয়, সেই জায়গাতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা, উপস্থিত ছিলেন সিডব্লিউসি মেম্বার অর্থাৎ রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন। দুজন নেতৃত্ব সেই দিনে অর্থাৎ ভারত জোড়ো ন্যায়যাত্রার শুরুর দিনে উপস্থিত ছিলেন মণিপুরে। পরবর্তীতে কি হবে? সুপ্রীতি, তোমাকে একটু থামাচ্ছি। ভারত জোড়ো ন্যায়যাত্রায় এই মুহূর্তে কংগ্রেস নেতারা জানাচ্ছেন যে 200 জন তারা চলে যাচ্ছেন ভারত জোড়ো ন্যায়যাত্রায় যোগ দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সবাই থেকে এক ধাপ এগিয়ে প্রচার প্রসার চলছে। তবে 200 জন কর্মীরা বা 200 জন নেতারা যদি ভারত জোড়ো যাত্রায় চলে যায় তবে রাজ্যে কি তার প্রভাব পড়বে না? তবে রাজ্যে কিভাবে চলবে তাদের কি তবে রাজ্যে এই 7 দিন কোনো ধরনের কর্মসূচি থাকবে না? একদমই এটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন যে রাজ্যে তাহলে কি হবে। 200 জন মতন কর্মী সমর্থক ভারত জোড়ো ন্যায়যাত্রার যেদিন আসামে গিয়ে প্রবেশ করবে সেই দিনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে কংগ্রেসের সূত্রে খবর। বিশেষ করে আসামে কোন দিন যাবে না, আগামী 22 বা 23 জানুয়ারিতে আসামে এই যাত্রা গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। এখনো পর্যন্ত যদিও এই ডেট সঠিকভাবে বলা সম্ভব নয়, যেহেতু পায়ে হেঁটে এই যাত্রাপথ চলছে, তাই 22 এবং 23 তারিখে আপাতত টার্গেট করেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা যেদিনে আসামে গিয়ে পৌঁছাবে এই যাত্রা। সেই দিনে দাঁড়িয়ে যদি রাজ্যের 200 জন কংগ্রেস কর্মী সমর্থকরা চলে যান তাহলে রাজ্যে তো একটা শূন্যস্থান তৈরি হবে কংগ্রেসের মধ্যেই। এমনিতেই যদি তুমি দেখো যে এই যাত্রা কিন্তু বা এর পূর্বের যাত্রাও কিন্তু ত্রিপুরা ছোঁয়নি কোনো রকম ভাবে, এবারও কিন্তু ত্রিপুরা ব্রাত্য থাকলো। তাহলে একটাই প্রশ্ন, রাজনৈতিক দিক থেকে যদি আমরা ভাবি সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় যেহেতু লোকসভার আসন সংখ্যা কম রয়েছে তাহলে কি ত্রিপুরাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে? অন্যদিকে যদি সমস্ত কর্মী সমর্থকরা ভারত জোড়ো ন্যায়যাত্রাতে অংশগ্রহণ করে অসমে গিয়ে তাহলে রাজ্যের ক্ষেত্রে একটা বিরাট বড় ফাঁক তৈরি হবে। একদিকে যখন সমস্ত রাজনৈতিক নেতৃত্ব বা প্রত্যেকেই বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে, কেউ 1 ইঞ্চি কাউকে জমি ছাড়তে নারাজ, সেই জায়গাতে রাজ্যের কংগ্রেসের অবস্থান এমনিতেই কিন্তু আমরা দেখেছি যে একেবারে নেই বললেই চলে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি প্রত্যেকেই চলে যান তখন কি হবে রাজ্যের? তখন তাদের কর্মসূচিতে কি কোনো ব্যাঘাত ঘটবে না? তখন তাহলে সংগঠনের ক্ষেত্রে কতদূর প্রভাব পড়বে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে মণিপুর থেকে শুরু হলো, যে মণিপুরও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবহ এই যাত্রা শুরু হওয়ার পেছনে। কারণ কি, মণিপুরের ক্ষেত্রে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনি দাবি করেছেন যে ইস্যু জ্বলন্ত যে সমস্যা রয়েছে মণিপুরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন দিন ধরে দেখে এসেছি একের পর এক সমস্যা, বিশেষ করে দুই গোষ্ঠীর মধ্যে। সেই সমস্ত প্রশ্ন, সেই সমস্ত সমস্যার সমাধান সংসদে হয়নি, তাই রাহুল গান্ধী পায়ে হেঁটে মণিপুর থেকে সেই যাত্রা শুরু করার কথা ভেবেছেন। অন্যদিকে অসমের কথা যদি বলি, আমাদের প্রত্যেকটা উত্তর পূর্বে যে রাজ্যগুলি রয়েছে প্রত্যেকটা রাজ্যের থেকে অসমের লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি। তাহলে কি অসমকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস নেতৃত্বরা? প্রশ্ন এখানেই। ধন্যবাদ সুপ্রীতি। অসমকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস, তাই ব্রাত্য রয়েছে ত্রিপুরা। ঠিক এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে করছে একেবারে নিচু তলার কর্মী সমর্থকরা। উত্তর পূর্বাঞ্চলে একাধিক রাজ্যে কংগ্রেসের ন্যায় যাত্রা পৌঁছালেও রাজ্যে আছে না। অন্যদিকে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস থেকে খবর যে 200 জন কংগ্রেস নেতা কর্মীরা এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর সাথে যুক্ত হচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।